আই এম রিয়েলি হেল্পলেস টুডে। আজকে কিছু আমার করার নেই, আমি আমার মতন করে ট্রাই করে যাচ্ছি, শান্তভাবে বসে ট্রাই করা ছাড়া আমার কাছে কোনো অপশন নেই। যদি এরকম চলতে থাকে তাহলে আমাকে আজকে লাইভ সেশনটাকে পুরো টোটালি অফ করে দিতে হবে, আমাকে আবার অন্যদিন ট্রাই করতে হবে। কেননা আমার কেন বুঝতে পারছি না, আজকে টেকনিক্যাল ইস্যুসের কারণে বারে বারে লাইভে আসছি কিন্তু কিছুতেই আমার কথা কেউ শুনতে পাচ্ছে না, আমি কারোর সাথে কথা বলে উঠতে পারছি না। সুচরিতা ঘোষ লিখছে এবার ঠিক আছে, দাঁড়াও এবার মাইক্রোফোনটা কানেক্ট করি অ্যান্ড দেন তারপরে আবার আমাকে কনফার্মেশন দাও যে একদম সব ঠিকঠাক আছে কিনা। দাঁড়াও, দেখো এবার একদম ঠিকঠাক শোনা যাচ্ছে, এবার একদম ঠিকঠাক শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। লিখছে রিয়া নাথ, সুচরিতা দিদি আজকের দিনে প্লিজ লাইভ বন্ধ করো না। সুরজিৎ সমাধান, না লাইভটা আমি এত সহজে হাল ছাড়ার মানুষ নই, আমি ওই চট করে লাইভ বন্ধ করে দেবো সেটা কোনো কথা নয়, বাট আমার যদি নেহাত টেকনিক্যাল ইস্যুসের কারণে না করতে পারি তখন তো মুশকিল। অনির্বাণদা আমাকে জয়েন করেছে, লিখছে শোনা যাচ্ছে। শম্পা মুখার্জি লিখছে ঠিক আছে। শ্বেতা লিখছে অল ক্লিয়ার দিদি ভাই, নো টেনশন, হ্যাপি হয়ে গেছি। ওকে থ্যাংক ইউ। নবজিৎ শীল লিখছে একদম ক্লিয়ার। ওকে, সো ফাইনালি অনেক ট্রাই করার পর জগন্নাথ সামনে বসে আছে, ওকে বেশ জোরে ধমকে বকা দিয়েছি একটা, জানো তো, জোরে বলেছি যে আজকে এটা করতে হবে তোমাকে, কেন করছো এরকম বদমাইশি। তো তারপর দেখলাম আমার ভয়ে বোধহয় একটু কম্পিত হয়েছে। আসলে জানো জগন্নাথ দেব হচ্ছে ভাবের দেব, অর্থাৎ ভাবের দেবতা। তুমি তাকে যা ভাবে ভালোবাসবে, যেভাবে তাকে পুজো করবে, সে তোমার সাথে সেই সম্পর্কটাই মেনটেন করবে। তুমি তাকে বন্ধু রূপে পুজো করতে পারো, তুমি তাকে স্বামী রূপে পুজো করতে পারো, নিজের সন্তান রূপে পুজো করতে পারো, নিজের বাবা রূপে পুজো করতে পারো, এবং তোমার তার প্রতি যে ভাবটা থাকবে সেও তোমাকে সেইভাবেই অ্যাকসেপ্ট করবে। জগন্নাথ দেব হচ্ছেন ভাবের দেবতা, তো বন্ধু হিসেবেই অ্যাকসেপ্ট করেছি, একজনের ইন্সপিরেশনে করেছি। আজকে তার ঘটনাও বলবো। প্রিয়াঙ্কা আমাদের গ্রুপের একজন মেম্বার, যার দিদা ছিলেন জগন্নাথ দেবের এক একনিষ্ঠ ভক্ত। আজকে দিদিমার বেঁচে নেই, কিন্তু তিনি কি করতেন, ওই জগন্নাথ দেবকে নিজের বন্ধু রূপে সারা জীবন উনি একনিষ্ঠভাবে পুজো করে গেছেন। পরবর্তীতে উনি এই বীজটা প্রিয়াঙ্কার মধ্যেও বপন করেছিলেন এবং সেও আজকে মানে একেবারেই নিজেকে উৎসর্গ করেছে বা সমর্পণ করেছে, সমস্তটাই বলা যায় জগন্নাথ দেবকে। তার জীবনের একটা অসম্ভব সুন্দর গল্প, ঘটনা, মানে এই রিসেন্ট একটা ঘটনা, একটা অভিজ্ঞতা। আসলে এগুলো তো ঘটনা, এই অভিজ্ঞতাগুলো তো খুব সংক্ষিপ্ত এবং টুকরো টুকরো হয় এবং আমরা সারা জীবন ধরে হয়তো উপলব্ধি করতে থাকি। তো আজকে প্রিয়াঙ্কারও সেরকম একটা অদ্ভুত উপলব্ধি এই রিসেন্টলি হয়েছে, তারই একটা বর্ণনা দেব। সেটা অসাধারণ, এবং তার সাথে সাথে আমিও ওর ইন্সপিরেশনে বা ওর কাছ থেকে শুনে শুনে যেটা আমার হয়েছে, আমিও জগন্নাথকে কোথাও নিজের বন্ধু কনসিডার করে ফেলেছি, দিয়েছি জোরে একটা বকা দিয়ে যে কেন তুমি এরকম দুষ্টুমি করছো। দেখ একবার যেই জোরে একটু বকা দিয়েছি তখন দেখলাম আবার আস্তে আস্তে পুরো লাইফটা ঠিক হয়ে গেছে, তখন আবার আমাকে পরিষ্কারভাবে শোনা যাচ্ছে। তো প্রত্যেককে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা। সকলে খুব ভালো করে নিশ্চয়ই মজা করছো। আজকে অনেকেই এক্ষুনি হয়তো অ্যাটেন্ড করতে পারবে না আমাকে, কেননা অনেকেই বলেছে দিদি আজকে বাড়িতে পুজো আছে, অনেকে বাড়ির পুজোর রথের আমাকে ছবি পাঠিয়েছে, বাচ্চারা মেলায় গেছে কিংবা হয়তো তারা রথ নিয়ে বেরিয়েছে। সো নানান রকম ব্যস্ততার মধ্যে তো আজকে ডেফিনেটলি সকলে রয়েছে, বাকিরা রেকর্ডিং শুনে নেবে, কিন্তু আমরা যারা ফ্রি রয়েছি তারা এখন একটু গল্প করব। অনেকগুলো ভীষণ বেশ ভয়ানক গল্প কিন্তু তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি, কিন্তু তার আগে আজকে যেহেতু রথযাত্রা, একটু ওনাকে মানে কোথাও গিয়ে একটু প্রায়োরিটি তোমাদেরকে দিতেই হবে না আজকে, তো সেই কারণে একটা ছোট্ট ফ্যাক্ট বলে স্টার্ট করছি। এই যে রথযাত্রা, এটাকে তোমরা হয়তো অনেকেই জানবে, এটাকে কিন্তু গন্ডিচা যাত্রাও বলা হয়। আচ্ছা, একটা কনসেপ্ট যেটা আমাদের রয়েছে যে রথযাত্রা এই কেন হয় না, ওই 15 দিন টানা জগন্নাথ দেব উনি অসুস্থ ছিলেন বলে উনি একটু হাওয়া বদলের জন্য মাসির বাড়িতে ঘুরতে যান। তো এটাই আমরা ওই লোকমুখে প্রচলিত এবং আমরা এটা জানি আর কি।
বাট অ্যাকচুয়ালি ফ্যাক্টটা কিন্তু অন্যরকম। মানে ফ্যাক্টটা হচ্ছে মহারাজ ইন্দ্রধনু, যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা, যিনি জগন্নাথ দেবকে, উনি এবং ওনার ওয়াইফ গন্ডিচা, ওনারা দুজনেই কিন্তু ভীষণভাবে মান্যতা দিতেন এবং তারা একনিষ্ঠ ভক্ত ছিলেন তার, কিন্তু তাদের কোনো মানে সন্তানাদি ছিল না। তো সেটা একটা বিশাল দুঃখ। এবং তখনকার দিনে সোসাইটিতে যাদের সন্তান নেই সেই কাপলদেরকে তো অনেকটাই সকলে আর কি হিউমিলিয়েট করতো, নানান রকম কটূক্তি শুনতে হতো গন্ডিচাকে। তো তখন কি হলো, একদিন সেই মহারানী রাগে দুঃখে ক্ষোভে ফেটে পড়ে উনি সমুদ্রের তীরে গিয়ে মানে আকুল হয়ে মানে সেই আথারে পাথারে কাঁদতে শুরু করলেন যে তুমি হয় আজকে আমাকে সন্তান দেবে, আর তা না হলে আমি কিন্তু চলে যাব, আমি নিজের প্রাণ ত্যাগ করবো, আমি এইভাবে এই মানে এই যে এত লোকের কটূক্তি কটু কথা আমি এই আর শুনতে পাচ্ছি না, আমি থাকতে পারছি না, আমি চলে যাব এখান থেকে, তো আমি নিজের প্রাণ ত্যাগ করবো বলে উনি সমুদ্রে ঝাঁপ দিতে যাচ্ছেন। সেই সময় দৈববাণী হয়, সেই সময় তখন জগন্নাথ দেব আবির্ভূত হয়ে বলেছিলেন যে আমি তো, আমার তো মা আছে, আমি তো আর তোমাকে মা বলে ডাকতে পারবো না, কিন্তু মা এবং মাসি হচ্ছে সমতুল্য, তো আজ থেকে তুমি আমার মাসি হলে, এবং আমি তোমায় কথা দিচ্ছি প্রতি বছর আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে এই দ্বিতীয়া থেকে একটানা এক সপ্তাহখানেক আমি তোমার বাড়িতে সন্তান স্নেহে গিয়ে লালিত পালিত হব এবং আমি তোমার কাছে গিয়ে থাকবো। তো তারপর থেকে এই রথযাত্রা প্রচলিত হয়েছিল এবং তার জন্য এটি কিন্তু গন্ডিচা যাত্রা হিসাবেও যথেষ্ট, এটাকে অনেকেই এই নামে এটা পপুলার, অনেকেই জানে সেটা হয়তো। তা এই একটা ছোট্ট ওনার ফ্যাক্ট দিয়ে শুরু করলাম। এবার চটপট করে বলি, আগের যখন কমেন্টসগুলো পড়ছিলাম অনেকেই লিখছিলে দিদি তোমাকে আজকে খুব সোবার লাগছে। আমাকে আজকে এত সোবার লাগার মেইন কারণটা হচ্ছে এত সুন্দর একটা সফট অ্যান্ড সোবার কুর্তি। খুব বিশেষ কিছু কুর্তিটা সম্পর্কে আমার বলার নেই। কুর্তিটা আমাকে স্পন্সর করেছে গার্গী মুখার্জি, গার্গী ফ্রম বর্ধমান, চারুলতা বস্ত্র প্রতিষ্ঠান, ওর একটা নিজস্ব অফলাইন শপও রয়েছে বর্ধমানে। ওর কাছে ভীষণ সুন্দর সোবার কালেকশন পাওয়া যায়, খাদি বা এটা তো একটা এমনি নর্মাল প্রিন্টেড কুর্তি, এটা স্কোয়ার নেক আছে দেখতে পাচ্ছ, এটা গোল গলা, ভি নেক, 3/4 স্লিভ, গ্লাস স্লিভ, তোমরা যেরকম চাইবে সেরকম। ও যেহেতু জানে যে স্লিভলেসটা আমার বেশি প্রেফারেন্স, তো সেই কারণে ও আমাকে এটা পাঠিয়েছে, বাট যে যেরকম চাইবে তার কাছে মানে সেটাই পৌঁছে যাবে। ওর কাছে প্রচুর প্রচুর অপশনস অ্যাভেলেবেল রয়েছে এবং যেটা এটার প্রাইস হচ্ছে তোমার 380, ওকে 380 অনলি, একদম সফট কটন ম্যাটেরিয়ালের, এটা নিয়ে বিশেষ কিছু আমার বলার নেই, অসাধারণ একটা কুর্তি। আর ও কিন্তু বিভিন্ন সেলারদেরকে নিয়ে প্রতি বছর এক্সিবিশন কন্ডাক্ট করে, তোমরা আগেও আমার থ্রুতে অনেকে যোগাযোগও করেছো, ওর এক্সিবিশনে প্রচুর সেলাররা পার্টিসিপেটও করেছো, তোমরা জানো ও প্রচন্ড এফোর্ট দেয় এবং ওর প্রত্যেকটা এক্সিবিশন কিন্তু ভীষণ রকম ভাবে সাকসেসফুল হয়। তো এই বছরও ব্যতিক্রম হবে না। পুজোর আগে 30th of August, 31st এবং 1st সেপ্টেম্বর এই 3 দিন ধরে 12টা থেকে 9:30 পর্যন্ত নক্ষত্র ব্যাংকোয়েটে বর্ধমানে ও একটা এক্সিবিশন কন্ডাক্ট করতে চলেছে। তো তোমরা যারা সেলাররা আছো, যদি ইন্টারেস্টেড থাকো এক্সিবিশনে পার্টিসিপেট করার জন্য, তারাও ওর কাছে বুকিং করতে পারো। আর বাকি প্রত্যেকের কাছে ও আমার থ্রুতে একটা ইনভিটেশন পাঠাচ্ছে। তোমরা যারা লোকাল ফ্রম বর্ধমান বা যারা একটু এক্সিবিশন অ্যাটেন্ড করতে ভালোবাসো, দূর দূরান্ত থেকেও প্রচুর মানুষ এক্সিবিশনে আসে, তারা ডেফিনেটলি এই দিন ডেটগুলো মার্ক করে নাও, 30th, 31st অ্যান্ড 1st অফ সেপ্টেম্বর। তো এই 3 দিন তোমরা কিন্তু চলে আসতে পারো নক্ষত্র ব্যাংকোয়েটে, সেখানে প্রচুর সেলারদের সমাগম হবে এবং গার্গীর আমি চাই অনেক অনেক মানে কি বলবো গুড উইশ তোমার জন্য, অল দ্য ভেরি বেস্ট। এই এক্সিবিশনটাও আগেরগুলোর মতন অনেক সাকসেসফুল হোক। আমি ওর নাম্বারটা বলি 8016093313, 8016093313, এই নাম্বারে তোমরা গার্গীকে যোগাযোগ করে নিতে পারো। আর তার সাথে আজকে দেখো আমি গলায় পরে আছি একটা রোজ গোল্ডের, এইটা তো আমি আর আলাদা করে এক্সপ্লেন করতে পারবো না, আর খুব ক্লোজ ভিউতে না দেখালে দেখাতেও পারবো না, বাট চোখটা আমার দেখেই মনে হয়েছিল এটা তো জগন্নাথ দেব, তো তাই জন্য আমার আজকের ডেটের জন্য খুব পারফেক্ট লাগলো আমি এটা পরেছি। এটার কালারটা না, আমি হাতেরটা বোঝাই, এটা রোজ গোল্ডের। আমার গলারটারও কালারটা হয়তো তোমরা লাইটটা অত ভালো করে এখানটা আসছে না গলার কাছে বলে বুঝতে পারবে না, বাট ডিজাইনটা দেখতে পাচ্ছ, হালকা একটা স্টোন ওয়ার্কের ছোট্ট একটা পেন্ডেন্ট, অ্যান্ড
তার সাথে চেনটা রয়েছে। আর কালারটা হচ্ছে এইটা রোজ গোল্ড কালার। ওকে, এটা হচ্ছে তোমার ওই অ্যান্টি টার্নিশ যেটাকে বলে না, ওই অ্যান্টি টার্নিশ ফ্যাশন জুয়েলারি। এটা গোল্ড, রোজ গোল্ড, ডিফারেন্ট ডিফারেন্ট কালারের হয়। এগুলোর 1 ইয়ারের গ্যারান্টি থাকে এবং ওয়াশেবল এগুলো, ঠিক আছে? এগুলো ওয়াশেবল, 1 বছর মোটামুটি ফুললি গ্যারান্টেড যে এটার কিন্তু কালার ডিসকালার হয় না, ঠিক আছে? এবং মণিদীপার কাছে এটা আমাকে পাঠিয়েছে মণিদীপার সাধুকা, ওর কাছে এইটার স্টক যদিও লিমিটেড থাকে, এটার অ্যাভেলেবিলিটি কিন্তু লিমিটেড থাকে, কারণ এগুলো একটু কস্টলি হয়। 180 থেকে যদিও যেগুলো স্লিক সেগুলো খুব একটা বেশি নয়, 180 থেকে 350 ডিফারেন্ট রেঞ্জের মধ্যে থাকে। এইরকম যদি তোমরা ফ্যাশন জুয়েলারিজ যারা, এবং এগুলো না সব থেকে বড় ব্যাপার হচ্ছে দিস আর ভেরি কিউট অ্যাকচুয়ালি। এইগুলো এই ফ্যাশনটা এক্স্যাক্টলি না পাওয়া গেলেও এটা কিছুটা ওই নজর লাগা থেকে রেস্কিউ করে আর কি এই প্যাটার্নটা। তো এটা অনেক সময় ছোট বাচ্চাদের ক্ষেত্রে বা অনেকেই আছে অফিসেও পরে যেতে প্রেফার করে এই ডিজাইনটা। তো তোমরা যদি চাও তোমরা এটা কালেক্ট করতে পারো। এটা রেগুলার ওয়্যারের জন্য একটা ভীষণ পারফেক্ট জুয়েলারি, যেটা কিন্তু খুব স্লিক অ্যান্ড সোভার এবং সেটা দেখতেও খুব সুন্দর ক্লাসি লাগে। আবার তার সাথে ডেফিনেটলি তুমি যে কোনো ওয়্যারের সাথেই তোমার ভালো লাগবে, যে কোনো টায়ারের সাথে তোমার ভালো লাগবে স্লিক জুয়েলারিজগুলো। আর তার সাথে এটাও দেখো, ব্রেসলেটটাও খুব সুন্দর দেখতে। ওকে, সো এবার বলি, আগের দিন আমি মণিদীপার একটা পার্লের সেট ডিসপ্লে করেছিলাম, সেটার পরেও সেই সেম কমপ্লেন এসছে যে দিদি সবাই মিলে বলছে ওইটাই চাই। তোমরা প্লিজ সেলারদের এইটুকু কনসিডারেশন দাও, ওই সেম পিসটা না হয়েও অনেক রকম ডিফারেন্ট ওই একই ধরনের পিস ওদের কাছে অ্যাভেলেবেল থাকে। তো একটু ট্রাই করবে কি, একটু ভ্যারাইটিসগুলো দেখে নাও, হয়তো কোনো না কোনোটা তোমাদের পছন্দ হয়ে যাবে এবং ভালোও লাগবে, সেটাও ক্যারি করলে ভালো লাগবে। তো তোমরা যারা এরকম অ্যান্টি টার্নিশড কিছু জুয়েলারিজ যদি প্রেফার করছো, বা এটা ছোট বাচ্চাদের জন্য খুব ভালো, কারণ এগুলোতে স্কিন প্রবলেমও সেই অর্থে কিছু একটা হয় না বিশেষ ভালো কোয়ালিটির হলে, ঠিক আছে? তো বাচ্চারাও এমনি টুকটাক বেরোলে আমরা সোনার জিনিস বাচ্চাদেরকে থোড়ি পরাতে পারি, কারণ ওটা তো একটা লাইফ রিস্ক হয়ে গেছে এখন। তো তার থেকে ভালো কি এই জুয়েলারিগুলো, ফ্যাশন জুয়েলারিগুলো হালকা হালকা ইউজ করুক ওরা। ওকে, তো এটা আমি একটু মণিদীপার নাম্বারটাও বলে দিচ্ছি, এই 9832163788 9832163788 এই নাম্বারে মণিদীপার কাছে তোমরা এরকম জুয়েলারিজ পেয়ে যাবে। খুব সুন্দর সুন্দর ওর কাছে এরকম ফ্যাশন জুয়েলারিজ অ্যাভেলেবেল রয়েছে। এটা রোজ গোল্ড কালারের আছে, আমি জানি না তোমরা কালারটা কতটা বুঝতে পারছো, বাট এটাও ভীষণ সুন্দর দেখতে। আর স্পেসিফিক্যালি এই পেন্ডেন্টটা তো আমি আজকে রথ বলেই পড়েছি, আই জাস্ট লাভ ইট। মানে আমার রথের জগন্নাথের চোখটা আর এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই, দুটো পুরো সেম। ওকে, তো এবার আমি আস্তে আস্তে আমার মেন স্ট্রিম গল্পে ঢুকবো, হরর স্টোরিজে যাব, কেননা সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষারত যে চলো দিদি তুমি কখন হরর স্টোরি বলবে। তো এবার আমি একটা গল্প শুরু করি। আচ্ছা, প্রথমে কি একটা পরীর গল্প দিয়ে শুরু করব? অনেকদিন ধরে রিকোয়েস্ট আসছিল যে পরীর গল্প বলো, পরীর গল্প বলো। আজকে একটা ভয়ানক পরীর গল্প পেয়েছি, তবে কতটা সত্যতা আছে জানি না, শুনতে ভালো লাগবে। এটা বাংলাদেশ থেকে এসেছে, বাংলাদেশের মির্জাপুর মায়ানমারের একটি ঘটনা। আজ থেকে বেশ কিছু বছর আগে ওখানকার একটা লেডিস হস্টেলে একটা ঘটনা ঘটেছিল, তো সেটা একটা পরীর গল্প, সেটা দিয়ে আজকে আমি প্রথম গল্পটা স্টার্ট করছি, ঠিক আছে? একটু লাইভ শোনা হবে, একটু আচ্ছা পড়া আছে, লাইভ শোনা হবে না, পরে শুনে নিও। পরীর গল্প শুনবো দিদি, ঠিক আছে? তাহলে আমি পরীর গল্প দিয়েই শুরু করছি। ওকে, আর আমি আজকে কথা বাড়াচ্ছি না, কেননা কমেন্টস পড়তে গেলে আমার এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, আরও অনেক দেরি হয়ে যাবে, ঠিক আছে? তো আমি স্টার্ট করে দিচ্ছি। এই যে ঘটনাটা, এটা আমি বললাম, এটা আমাকে রুবি পাঠিয়েছে, এবং এটা বাংলাদেশের একটা লেডিস হস্টেল আছে মায়ানমারে, মায়ানমারে বলছি, ময়মনসিংহ, ওখানে মির্জাপুর বলে একটা জায়গাতে। তো সেখানে তোমার একটা লেডিস হস্টেলে 2য় বর্ষের একজন ছাত্রী থাকতেন, যার নাম হচ্ছে রুকসানা। তো রুকসানা খুবই ওবিডিয়েন্ট, শান্ত প্রকৃতির একটি মেয়ে। মানে ও এতটাই বাধ্য ছিল যে বাকি সিনিয়র জুনিয়ররা হয়তো 2-1 বার কাউকে কিছু না বলে এদিক ওদিকে একটু চলে যাচ্ছে বা এখানে ওখানে বেরিয়ে যাচ্ছে, এরকম করতো। বাট রুকসানা এতটাই বাধ্য যে ও কোথাও কোনোদিন মানে মেট্রনের পারমিশন না নিয়ে হঠাৎ করে বেরিয়ে চলে যাবে, এটা হতেই পারে না।
তো একদিন সকালবেলা ঘুম থেকে উঠে সকলে দেখছে যে রুকসানা ওর রুমে নেই এবং তন্ন তন্ন করে ওই পুরো হস্টেল প্রেমিসেসে খোঁজা হচ্ছে ওকে, কিন্তু ওকে কোথাও পাওয়া যাচ্ছে না। না ও রুমে আছে, না ও ওয়াশরুমে আছে, না ও মানে ক্যান্টিনে আছে, তাহলে ও গেল কোথায়? এবার স্বাভাবিকভাবেই সবাই তোলপাড় করে খুঁজতে শুরু করেছে, সিনিয়ররা খুঁজছে, জুনিয়ররা খুঁজছে। তো এবার খুঁজতে খুঁজতে অনেকটা সময় যখন পেরিয়ে যাচ্ছে, এবার আস্তে আস্তে ওদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে তাহলে মেয়েটা গেল কোথায়। প্রথম তাও ভাবছিল যে ঠিক আছে হয়তো কোথাও গেছে, ও তো কোথাও বেরোয়নি এরকম না বলে, কিন্তু ঠিক আছে হয়তো বেরিয়েছে কোথাও, চলে আসবে। বেশ কিছুক্ষণ ওয়েট করার পরেও যখন দেখছে যে না ওর তো কোনো পাত্তাই নেই, ও তো আসছেই না, তো তখন সবাই ভীষণ টেনশনে পড়ে গেছে এবং সবাই তখন এবার ভাবছে যে পুলিশে ইনফর্ম করব, ওর বাড়িতে খবর দিতে হবে যে মেয়েটিকে পাওয়া যাচ্ছে না ইত্যাদি। যখন একটা আলাপ আলোচনা সবাই শুরু করেছে, হঠাৎ করে ওদের মানে যে হস্টেল ক্যাম্পাসটা ছিল ওই কম্পাউন্ডের বাইরে পেছনের দিকে একটা বিরাট বড় বাগান আছে। সেই বাগানটা যে খুব একটা ওয়েল মেনটেন্ড তা নয়, ওই মালি টালি দু একজন আছেন যারা মাঝে সাঝে এসে কিছু কাজ টাজ করেন, বাট ওটা অতটাও মেনটেন্ড নয়। কিছু কিছু জায়গা তো একেবারেই পরিত্যক্ত, কিছু কিছু পোর্শন হয়তো একটু মেনটেন করা হয়। ওই একটা সামনের দিক করে একটুখানি ফুলের বাগান টাইপের আছে, তো ওই ফুল গাছ টাছগুলোকে তবু একটু মেনটেন করা হয়। পেছনের দিকে একটা প্রায় ভগ্নপ্রায় একটা বাড়ি রয়েছে এবং সেটা মোটামুটি ধ্বংসপ্রাপ্ত, এবং তার পাশে ওই ভাঙাচোরা কলতলা মতন একটা করা রয়েছে। যদিও কলের ওই পাইপ লাইন টাইনগুলো ঠিকঠাকই আছে, মানে জং ধরা কলটলগুলোকে জোর জবরদস্তি চালালে জল টল হয়তো পড়বে, কিন্তু ওগুলো কেউ ব্যবহার করে না, ওগুলো বহু দিন যাবত ধরে মানে অব্যবহৃত অবস্থাতেই ওটা পড়ে রয়েছে। তো ওইভাবে মানে ওই যে পেছনের পোর্শনটা, ওই যে পরিত্যক্ত যে পার্টটা, ওই পার্টটা থেকে হঠাৎ করে ওখানে একজন মালি সেদিনকে সকালবেলা কাজ করতে এসেছিলেন। তিনি চিৎকার করতে করতে হস্টেলে এসে উপস্থিত। তিনি তখন মেট্রনকে ডেকে বলছেন যে আপনার হস্টেলের একটি মেয়ে দেখুন কি অবস্থায় পড়ে রয়েছে পেছনে ওই বাগানের মধ্যে। তো সবাই চমকে গেছে যে ও পেছনের বাগানে ওখানে কি করতে যাবে, ওখানে তো কেউ যায় না। অন্য কোথাও গেলে তাও নাই একটা তার সাথে রেলিভেন্সি ছিল যে না মেয়েটা হয়তো গেছে, কি কারোর সাথে দেখা করতে গেছে, কিছু একটা করতে গেছে, কিন্তু ওই পেছনের ওই ভাঙাচোরা পরিত্যক্ত বাগানে ও কি করতে যাবে? আর সেটা নিশ্চয়ই এত সকালবেলা থেকে ও মিসিং, তার মানে রাত্রেবেলা, ও অত রাতে তো ওখানে যাবে না। আর ও এমনিতেই একটু ভীরু প্রকৃতির, শান্ত প্রকৃতির মেয়ে, তাহলে ওকে কে নিয়ে গেল ওখানে বা কি ঘটলো? ওরা যখন দৌড়ে গেছে সকলে মিলে, তখন দেখছে ওই যে আমি বললাম যে একটা পরিত্যক্ত ভগ্ন মানে প্রায় একটা বিল্ডিং, আর তার পাশে যে কলতলাটা, ওই কলতলাটাতে মেয়েটা শোয়ানো আছে, আর মেয়েটার মাথাটা রয়েছে একদম ট্যাপটার নিচে। ট্যাপটা খোলা, ট্যাপ থেকে সরু হয়ে মানে জলটা পড়ছে ঠিক ওর কপালের মাঝ বরাবর, এবং কপালের ওপরে জলটা হয়তো অনেকক্ষণ ধরে ফ্লোটা চলেছে, অনেকক্ষণ ধরে হয়তো জলটা পড়ছে। ও হয়তো ওই অবস্থাতে বহুক্ষণ ধরে রয়েছে। ওর পুরো মাথাটা ইনক্লুডিং ওর ফেসটা পুরো আস্তে 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 না ব্লু হয়ে গেছে, পুরো নীল হয়ে গেছে। মানে হতে পারে কি ও অনেকক্ষণ ধরে ওই অবস্থাতেই পড়ে রয়েছে। সেই মেট্রন তো ওকে ওইভাবে দেখে ভীষণ ভয় পেয়ে গেছে। উনি তাড়াতাড়ি করে গিয়ে ওকে ওখান থেকে তুলে নিয়ে এসে মানে একটুখানি ওকে শুশ্রূষা করা শুরু করেছে। ওর গা হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিল। চারিদিকে ওরা সব সিনিয়র্সরা মিলে বসে বসে এরকম হাতে হাত ঘষছে, পায়ে তলাগুলোকে ঘষছে, ওকে গরম জল দিয়ে 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 তোমার একটুখানি স্পঞ্জ টঞ্জ করানোর পর অনেকক্ষণ পর মেয়েটার আস্তে 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 সার ফিরলো, এবং ও যখন একটু ধাতস্থ হয় ও পুরো হাউ হাউ করে কাঁদছে ভয়ে। তো তখন যখন ওকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুই কি করতে গেছিলি, তুই ওই বাগানের পেছনের দিকটা ওইখানটা ওইরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এত বছর ধরে, ওখানে তোর কি কাজ ছিল যে তুই ওখানে গেছিলি? তো তখন ওকে বলছে, শোনো, তখনও বলছে আমি ওখানে একা একা যাইনি, তো কে নিয়ে গেছে ওকে? ও বলছে না গতকাল রাত্রেবেলা আমি এমনি অনেকক্ষণ ধরে শুয়ে থেকে থেকে ঘুম আসছিল না, আমি ভাবলাম আমি একটু করিডোরটাতে, বাইরের ঘরটা গুমোট লাগছে, একটু ঘুরে আসি। তো ও কি করছিল, ওই করিডোরটাতে পাইচারি করছিল। ওদের করিডোরের একদম একটা লাস্ট এন্ড যেখানে, সেখান থেকে একদম ডাইরেক্ট ওই বাগানটা দেখা যায়। তার আগে কিন্তু বাউন্ডারিটা দেওয়া আছে, মানে বেশ উঁচু হস্টেলের পাঁচিল দেওয়া আছে। এবার ওই যে পরিত্যক্ত যে পার্টটা রয়েছে সেটাও কিন্তু আবার বাউন্ডারি করে ঘেরা আছে। মানে ওখানে যে ও কিভাবে গিয়ে পৌঁছলো সেটাও সকলের কাছে যথেষ্টই আশ্চর্যজনক, কারণ দুটো বাউন্ডারি ওকে টপকে যেতে হবে। ওদিক থেকে ওটাও বন্ধ,
মেন লোহার গেটটা যেটা ওটা ওখানকার এন্ট্রান্স, আবার এখান থেকে এটাও আবার বন্ধ, এটাও হচ্ছে তোমার মেন এন্ট্রান্সটা রাত্রেবেলা বন্ধ থাকে। তো কাজেই ও হস্টেলের এন্ট্রান্স দিয়েও বেরোতে পারবে না, তাহলে ওকে ওই পাঁচিল টপকাতে হয়েছে। আবার ওদিকে তোমার ওইখানে বাগানেও যদি ঢুকতে চাই তাহলে সেখানেও ওকে পাঁচিল টপকে ঢুকতে হচ্ছে। এবার একটা বাচ্চা মেয়ের পক্ষে সেগুলো মানে ওই রকম ভাবে পাঁচিল টপকে টপকে এত উঁচু উঁচু পাঁচিল টপকে ওইরকম ও কলের তলায় পড়ে থাকতে যাবে কেন? খুবই অবাক করা ব্যাপার না? তো স্বাভাবিকভাবেই ওরা যখন জিজ্ঞাসা করছে যে তুমি ওখানে গিয়ে পৌঁছলে কি করে, ও তখন যে উত্তরটা দিয়েছে সেটা আমি জানি না, বিশ্বাস করা না করা তোমাদের ওপর, বাট ও বলল যে আমি এরকম হাঁটতে হাঁটতে ওই বাগানের দিকটাতে ওখানে গেছি। তো ওখানে যেতে ও দেখছে ও রাতের অন্ধকার, তো একটু ধরো হালকা চাঁদনি আলো রয়েছে, আলোর কিছুটা একটু আলো আধারি মতন পরিবেশ হয়ে রয়েছে। ও দেখছে যে বললাম সামনে কিছুটা পোর্শন রয়েছে ফুলের বাগান টাগান করা, ওই পার্টটা তবু একটু মেনটেন, আর পেছনের পার্টটা একেবারেই পরিত্যক্ত, সেখানটাতে কেউই যায় না, ওটা একদম এরকম ওই ভাঙাচোরা কলতলা। আচ্ছা, তো ওই সামনের যে পোর্শনটা ওখানে ও নাকি দেখছে যে মানে একদম মানুষের মতন মহিলা, হ্যাঁ, এবং তারা অন্ধকারে অতটা তো শার্প বোঝা যাচ্ছে না যে কতটা তাদের কেমন দেখতে বা কিছু, বাট গেটআপটা বোঝা যাচ্ছে যে মহিলারা যেরকম গাউন পরে থাকে না, ওরকম সুন্দর সুন্দর গাউনের মতন স্টাইলের কিছু পরা, একটু লং লেন্থের, এরকম মানে লং লেন্থের গাউন স্টাইলের কিছু একটা পরা, এরকম অনেকগুলো মহিলা, এবং তাদের বড় 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 ডানা আছে, মানে ঠিক যেটা আমরা মানে কি বলবো আমাদের ইমাজিনারি কনসেপ্ট ওয়াইজ যেরকম আমরা একটা ফেয়ারিকে ইম্যাজিন করি বা আমরা ফেয়ারি বলতে যেটাকে বুঝি, মানে যেটা আমাদের ট্রেডিশনাল ফেয়ারি কনসেপ্ট, ঠিক যেরকম ভাবে পড়ি আমরা কল্পনা করে নিই, ঠিক সেই রকমই ওর বর্ণনা অনুযায়ী কিন্তু পুরোটাই ম্যাচ করছে, যে একদম বড় বড় দুটো পাখির মতন ডানা দেওয়া, সাদা সাদা পাখা, এবং ওই রকম হোয়াইট কালারের ড্রেস পরা। ও বুঝতে পারছে যেহেতু রাতের অন্ধকার, আর সাদাটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে ওই অন্ধকারের মধ্যে, তো বলছে আমি দেখতে পাচ্ছি যে ওখানে অনেকক্ষণ ধরে ওরকম অনেকে ফুলের বাগানের মধ্যে না ঘুরছে। তো ওর এবার একটা কৌতূহল জেগেছে, ও মনে করছে যে আমি একটু দেখি তো ব্যাপারটা কি হচ্ছে, এগুলো কি, মানে আমি যদি হঠাৎ করে এরকম অদ্ভুত কিছু দেখি খুব স্বাভাবিকভাবে আমার ভেতরে একটা কৌতূহলের সৃষ্টি হবে, আমি একটু উৎসুক নিয়ে দেখবো যে কি আছে। তো ও এরকম না ওই রেলিংটা ধরে বারান্দার ও এইরকম উঁচু হয়ে হয়ে পা দিয়ে দিয়ে দেখছে যে ও বুঝতে পারছে যে ওরা মনে হচ্ছে কি যে ফুলের বাগানটা আছে সেই ফুলের বাগানের মধ্যে নাকি যেন খেলে বেড়াচ্ছে, ঠিক আছে? তো এবার মানে রীতিমতো খেলে বেড়াচ্ছে যেন মনে হচ্ছে। এবার অনেকক্ষণ পর হঠাৎ করে মানে এটা ও বুঝতে পারেনি, ওর মনে হলো যে দুটো পরি ওখান থেকে যেন মনে হয় উড়তে উড়তে ডানা মেলে উড়তে 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 পুরো ওই বারান্দা অব্দি এলো। দুজন নাকি ওর দুটো হাতকে ধরলো এবং দুজন দুদিক দিয়ে ওর দুটো হাতকে ধরে ওরা ডানা মেলে ওকে উড়তে উড়তে নিয়ে চলে গেল। ও যখন নিজেকে ওরকম উড়ন্ত অবস্থায় দেখছে তখন ওর অসম্ভব ভয় পেয়েছে এবং ও অসম্ভব জোরে নাকি চিৎকার করেছে, ও প্রচন্ড চিৎকার করেছে, কিন্তু ওর গলা দিয়ে না কোনো আওয়াজ বেরোচ্ছিল এবং ওর চিৎকার না কারোর পর্যন্ত পৌঁছেছে। মানে ও এত জোরে চিৎকার করছে, ও দাবি করছে পুরো হস্টেল জেগে যাওয়া উচিত, কিন্তু ওর গলার আওয়াজ তখন কেউই শুনতে পায়নি এবং ও অসম্ভব ভয় প্রচন্ড জোরে চিৎকার করছিল। এবং তারপর ওকে উড়তে উড়তে হস্টেলের ওই প্রেমিসেসটাকে ক্রস করে নিয়ে যায় ওই বাগানের ওই পাঁচিল টপকে। তারপর ওকে নাকি ফুলের ওই বাগানটাতে অনেকক্ষণ ধরে ওরা বিভিন্ন মানে ফুলের কাছে কাছে ওকে নিয়ে 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 এরকম ভাবে ঘুরিয়েছে। ওর কিন্তু কোনো মানে ওকে ভয় দেখানো বা ওর কোনো ক্ষতি করার চেষ্টা নাথিং, সেরকম কিচ্ছুই অভিজ্ঞতা নয়। মানে জিনিস দুটো যেন খুব সফট, জিনিস দুটো যেন ওকে খুব ভালোবেসে মানে তুমি এত কৌতূহল নিয়ে আমাদেরকে দেখছিলে, তোমারও কি ইচ্ছা করছে একটু আমাদের মতো ফুলের বাগানটাকে এনজয় করতে, চলো তোমাকে আমরা নিয়ে ঘোরাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো ওরা দুজন ও ঠিক ওইভাবে ওকে পুরো আলতো করে তুলে যেন নিয়ে এসেছে, নিয়ে এসে ওরকম বলছে আমাকে পুরো বাগানটাতে ঘোরাচ্ছে। আর তখন ও বলছে আমি না যখন ফুলের বাগানের উপর আমাকে ঘোরাচ্ছে আমি একটা ঘোরের মধ্যে চলে গেছি, আমি তখন আর যেন নিজের মধ্যেই নেই, আমি একদম মানে একটা ঘোরের মধ্যে আছে, আমার তখন আর চিৎকার করতেও ইচ্ছা করছে না। ওর মনে আছে পুরো সিচুয়েশনটা, ওর মনে আছে, ও জানে ও কীভাবে রিয়াক্ট করেছে এভরিথিং, বাট ওর তখন একটা ঘোরের মধ্যে আছে। এবং আস্তে আস্তে কিছুক্ষণ পর
ওর যেন মনে হয় ও ঘুমিয়ে পড়লো এবং তারপর ওর আর কিছু মনে নেই। পরদিন সকালবেলা ওকে পাওয়া গেছে ওই কলতলাতে, ওইখানে ঠিক ট্যাপ কলটা যেখানে আছে মানে ট্যাপটার নিচে ওর মাথাটা প্লেস করা এবং জলটা খোলা আছে, ওর কপালটার মধ্যে কন্টিনিউ ওই রকম ট্যাপ থেকে জলের ফ্লোটা পড়ছিল এবং ও আস্তে 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 পুরো নীল হয়ে যাচ্ছিল। তো এই একটা খুবই অত্যাশ্চর্য অভিজ্ঞতা। এবং যেহেতু মনমোহন সিংয়ের ঘটনা, এটা বাংলাদেশে এই পরি কনসেপ্টটা, জিনের কনসেপ্টটা আমরা জানি যে একটু বেশি চর্চিত। মানে আমাদের এখানে যেরকম আমরা ভূত প্রেত এগুলো নিয়ে বেশি কথা বলি, বাংলাদেশের কালচারে কিন্তু একটু জিন নিয়ে বা পরি নিয়ে কথাটা মানে এই ব্যাপারগুলো একটু বেশি ফেমাস। তো এটা নাকি ওখানকার এই একটা হস্টেলের ঘটনা, রুবি যেটা আমাকে বলেছিল। এবং পরেই নাকি ওই মেয়েটি সেই দিনের একটা এমন ট্রমা ওর মধ্যে চলে এসেছিল যে ও আর ওখানে থাকতেই পারেনি, ও ওই হস্টেল ছেড়েও চলে গেছিল এবং তারপরে হয়তো মানে যে কলেজে পড়তো বা কিছু সেখান থেকে চেঞ্জও করে নেয়, যাই হোক। তো ও হস্টেলটা মোট কথা ছেড়ে দিয়েছিল কারণ ও এতটাই ভয় পেয়েছিল সেদিনকে রাত্রেবেলা। এবং ওর ডেসক্রিপশন অনুযায়ী বলতে চাইছে যে ওকে পরীরা তুলে নিয়ে ওই বাগানে নিয়ে গেছিল। তো ঘটনার সত্যতা সম্পর্কে আমাকে কেউ জিজ্ঞাসা করো না, আমি নিজেও বলছি যে আমি বারবার বলি আমরা একদমই কুসংস্কার মুক্ত জীবনযাপন করি, কোনো অ্যাস্ট্রোলজার নয়, বাবাজি মাতাজি কারোর কাছে যাওয়ার দরকার নেই। নিজের অরা পাওয়ার যত পজিটিভ হবে তত দেখবে তোমার সাথে সব কিছু নেচার তোমাকে ভালোটা ফিরিয়ে দিচ্ছে, দ্যাটস ইট। তবে গল্প শুনতে তো আমাদের ভালো লাগে, তো আমরা শোনার জন্য শুধু এনজয় করবো। ওকে ওকে, সো এটা রাইমা সেনগুপ্ত, মিষ্টু লিখছে দারুণ। আচ্ছা, থ্যাংক ইউ। প্রদীপ্ত অয়ন ঘোষ গুহ ঠাকুরতা, প্রদীপ্তা অয়ন ঘোষ গুহ ঠাকুরতা ইজ ওয়াচিং। বাবা কত বড় নাম তোমার প্রদীপ্তা। আর প্রদীপ্তা নাম মানে অয়ন ঘোষটা সম্ভবত ওর হাজবেন্ডের নাম। ওকে, খুব সুন্দর লাগছে ঘটনাটা, থ্যাংক ইউ। পৌলমী দাস লিখছে, স্মিতা দাশগুপ্তা ইজ ওয়াচিং, থ্যাংক ইউ স্মিতা দি ফর জয়নিং। ওকে, সো ফার্স্ট একটা পরীর গল্প দিয়ে স্টার্ট করলাম, এবারে আর একটা ভয়ঙ্কর ঘটনাতে ঢুকছি। এই ঘটনাটা ভীষণ ইন্টারেস্টিং, মানে এখানে মানে একটা শুভ শক্তি আর অশুভ শক্তির একটা হালকা লড়াই দেখতে পাবো আমরা, এবং একটা ভীষণ টাচি ভীষণ অদ্ভুত ঘটনা। এটা আমাকে পাঠিয়েছে মৌমিতা দাস। মৌমিতার এই ঘটনাটা 7 বছর আগে ওর দিদির সাথে ঘটা ঘটনা। ওদের বাড়ি হচ্ছে মধ্যমগ্রামে, এবং মধ্যমগ্রাম চৌমাথাতে ওদের একটা হোটেল আছে, মানে নিজস্ব একটা খাবারের দোকান আছে। তো ওর বাবা বহুদিন ধরে ভীষণ অসুস্থ ছিলেন, উনি একেবারে যখন শয্যাশায়ী ছিলেন, ওর মাই পুরো হোটেলটা চালাচ্ছিলেন। এবং ওরা হচ্ছে 3 বোন, ও মৌমিতা বোধহয় সব মেজ বোন, ওর এক দিদি আছে আর একটা বোন আছে, মৌমিতারা 3 বোন। তো কাকু যতদিন মোটামুটি ছিলেন ততদিন কাকিমা কোনোভাবে একটু চালাচ্ছিলেন। এবার কাকু মারা যাওয়ার পর কাকিমা এমনিতেই ভেতর থেকে ভীষণ ভেঙে পড়েন। কাকিমার তখন মানে এমনিতেই বুঝতে পারছো যে একটা মানুষ উইডো হয়ে যাওয়ার পর তার ভেতর থেকে একটা ইনসিকিউরিটি চলে আসে। তার মধ্যে হঠাৎ করে তখন বলছে আমার মানে ওই 3 বোনেরই ওদের বিয়ে হয়ে গেছিল, যখন কাকু মারা যান তখন অলরেডি 3 বোন কিন্তু ওরা বিবাহিত, এবং ওর বড় দিদি অ্যাডভোকেট। ওরা দুজনেই 2 বোনই মোটামুটি স্টেবল, এবং প্রত্যেকেরই ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড খুবই ভালো, প্রত্যেকেই যথেষ্ট ভালো ফিনান্সিয়ালি স্ট্রং, মানে প্রত্যেকের হাজব্যান্ডই ভালো ওয়ার্কিং পার্সন। সেই জায়গাতে ওদের নিজেদের মধ্যে সম্পত্তি নিয়ে বচসা বা এসব কিছু কোনোদিন কাকু কাকিমা ভাবতেই পারেনি যেটা হতে পারে। কিন্তু বলে না মানে আমরা অনেক কিছুই এক্সপেক্ট করি না, কিন্তু আমাদের জীবনে তো ঘটেই যায়। ওর যে ছোট বোন, সে হঠাৎ করে মানে এই সম্পত্তি ভাগাভাগি করে দাও, না হলে আমার পোর্শন আমাকে লিখে দাও, না হলে তুমি বাড়ি বিক্রি করে দাও, এই নিয়ে কাকিমার সাথে একটা অসম্ভব অশান্তি শুরু করে। এদিকে কাকিমার সাথে একটা প্রচন্ড অশান্তি চলছে। এই তার মধ্যে কাকিমা যেহেতু কাকুকে হারিয়েছে, এবং কাকু মারা যাওয়ার পরই বলছে, দিদি তুমি চিন্তা করতে পারবে না আমাদের বোন হয়ে কি করে যে সে এরকম রুচিবোধের হলো, আমরা নিজেরাও এটা ভাবতে পারি না কখনো। কারণ আমি আর দিদি মানে কি করে মাকে তখন সামলাবো আগলাবো, মা কি করে সুস্থ থাকবে, পুরোটাই যখন সেই নিয়ে কনসার্ন। সেই সময় আমারই ছোট বোন সে কি করছে, বাড়ি কোথায় পোর্শন ভাগ হবে, আমাকে এই পোর্শন দিতে হবে, বাড়ি বিক্রি করে দাও। বলছে যেদিনকে মৎস্যমুখী হয় না, মানে যেদিনকে আসপন্না মানে ওই মাছ টাছ খাওয়ার অনুষ্ঠানটা হয় শ্রাদ্ধানুষ্ঠানের পর,
সেদিনেই ও কথাটা পেরেছে, মানে ওরা তর সইছিল না, ও সেদিনই কথাটা পেরেছে এবং তার পরদিন থেকেই তুমুল অশান্তি স্টার্ট করেছে। তো যাই হোক, মানে এটা নিয়ে তো ওরা প্রত্যেকে এমনিতেই বাড়িতে ভীষণ বিরক্ত, কাকিমাও আরো ভেঙে পড়েছেন, খুব স্বাভাবিক ব্যাপার, মানে এটা কখনো তো মেয়ের থেকে এক্সপেক্ট করেনি যে মেয়ে এরকম ভাবে রিয়াক্টও করতে পারে কখনো জমি সম্পত্তির জন্য। তো কাকিমার আস্তে আস্তে কি হলো, এই দীর্ঘদিন ধরে বোনের সাথে বচসা, এই বনে বনে ঝামেলা, তার মধ্যে বাবা মারা যাওয়ার পর এসে এসে ওই ছোট বোন মানে যে ছিলেন সে মায়ের সাথে ভীষণ দুর্ব্যবহার করতে শুরু করে, সম্পত্তির জন্য ভীষণ ঝগড়াঝাটি ইত্যাদি নিয়ে ওনার নার্ভের প্রবলেমও দেখা যায় এবং উনি আস্তে আস্তে না একটু মেন্টাল ব্যালেন্সটা ওনার মানে একটু ইল ব্যালেন্সড হয়ে গেছিলেন উনি। এবার একদিন তখন রাত্রেবেলা, মানে যদি ওনাকে তো একাই থাকতে হতো, 3 মেয়েরই বিয়ে হয়ে গেছে, তারা তো যে যার নিজের নিজের শ্বশুর বাড়িতে, তো মৌমিতার বাড়িটা একটু দূরে আর ওর দিদির বাড়িটা ছিল হচ্ছে একদমই কাছে। এবার বলি, ওদের যে বাড়িটা, সেই বাড়িটার 4-5টা বাড়ির পেছনে একটা বিরাট বড় আম বাগান আছে, মানে একটু ঝোপ জঙ্গল আছে আর তারপরে হচ্ছে তোমার বিরাট বড় আম বাগান। সেই বড় আম বাগানটার একদম শেষ প্রান্তের দক্ষিণ কোণায় একটা বিরাট পুকুর আছে, আর সেই পুকুরের পাশ দিয়ে একটা ওই মানুষের পায়ে পায়ে চলে যেরকম পথ হয়ে যায় না ঘাসের মাঝে, ওরকম মানুষের পায়ে পায়ে চলা একটা ঘাসের মাঝে পথ উঠে গেছে, যেটা গিয়ে ওই একদম পেছনের দিকে একটা মুসলিম পাড়া আছে, সেই মুসলিম পাড়াতে গিয়ে ওই রাস্তাটা উঠছে। ওই রাস্তার শেষেই একটা বড় মসজিদ আছে, আর ওই রাস্তাটা বাঁ দিকে টার্ন নিচ্ছে, সেই বাঁ দিক দিয়ে কিছুটা এগোলেই আবার তারপরে একটা বড় বাঁশবাগান পড়ে। তো ওর মানে মা একদিন রাত্রেবেলা, তখন বাজে হচ্ছে 12:30, হঠাৎ করে ওর দিদির কাছে, বললাম দিদির বাড়িটা একদমই কাছে, মানে দিদির বাড়িটা হচ্ছে ওই যেখানে বললাম আম বাগানটা, তার থেকে তার সামনে একটা বড় জমি মতো আছে, সেই জমিটা ক্রস করে ধরো আরো মানে বেশ মিনিট 5 হেঁটে গেলে একটা বাড়ি পড়ে, সেটা হচ্ছে ওর দিদির শ্বশুর বাড়ি। তো দিদির শ্বশুর বাড়িতেই থাকতো। তো ওইখানে একজন ওদের পাড়ার কাকিমা রাত্রি 12:30টার সময় ফোন করে বলছে যে তোর মাকে না হন্ততন্ত হয়ে হাতের মধ্যে কিছু একটা নিয়ে না বেরিয়ে যেতে দেখলাম, কিন্তু কোথায় গেল জানি না, আমি ওপর থেকে অনেকবার হাঁক দিলাম, শুনতে পাইনি, দৌড়ে নিচে নামতে নামতে আমি আর বুঝতে পারলাম না কোন দিকে চলে গেছে। এবার দিদি বোধহয় সেই সময় মানে জাস্ট জামাইবাবু বাড়িতে ঢুকে ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে, খাবার দাবার অ্যারেঞ্জ করতে করতে হাতে একটা ফোন নিয়ে আর ম্যাক্সি পড়েছিল, গায়ে একটা ওড়না চাপ দিয়ে, মানে উদ্ভ্রান্তের মতো যেই শুনেছে মা বেরিয়ে গেছে, স্বাভাবিকভাবেই একটা মেয়ে তো তার তো মনের মধ্যে একটা উচাটন শুরু হয়ে গেছে যে মা কোথায় চলে গেল এত রাত্রেবেলা বেরিয়ে, এবং যেহেতু বুঝতে পারছে যে মা মানসিকভাবে একেবারে সুস্থ নেই, কিছুটা হলেও ভারসাম্যটা নষ্ট হয়েছে, তো ওটাও একটা চিন্তা যে কোথাও মানে অন্য কোনো স্টেপ না নিয়ে ফেলে, ভুলভাল কোনো স্টেপ না নিয়ে ফেলে। কারণ কাকিমা না যখন থেকে এতটা ডিপ্রেশনে চলে গেছে, যখন ওই রকম বোন এসে এসে অশান্তি করতো, সম্পত্তির জন্য চাপ প্রয়োগ করতো, তো তখন কাকিমা বলতো আমার আর বেঁচে থাকতে ইচ্ছা করে না, আমি এবার নিজেকে শেষ করে ফেলবো। তো দিদি ওই সবগুলো ভেবে চিনতে মানে সঙ্গে সঙ্গে অসম্ভব ভয় পেয়ে গেছে এবং পুরো একদম ওইখান থেকে ওই অবস্থাতেই বেরিয়ে এসে ওই ম্যাক্সি পরে কোনো মতে একটা ওড়না খালি গায়ে টেনে নিয়ে উনি দৌড়াতে দৌড়াতে রাস্তা দিয়ে আসছে। এবার আস্তে আস্তে যখন ওই জমিটার কাছে পৌঁছেছে, দিদি যখন জমিটা ক্রস করছে, দিদির জমিটা পেরোলে তারপরে হচ্ছে আমবাগানটা, ঠিক আছে, প্যারালালি জমিটার সাথে প্যারালালি আমবাগানটা রয়েছে। যখন দিদি ওই জমিটা ক্রস করছে, হঠাৎ করে মনে হলো যেন কাকিমার মতন একটা স্ট্রাকচার, মানে কাকিমা দেখলো যে হুশ করে ওই যে বললাম যে একটা একটু জঙ্গল জঙ্গল কাটা ঝোপঝাড় টাইপের রয়েছে, তারপরে আমবাগানটা রয়েছে, মানে একদম গভীর ঘন আমবাগান এবং নিচে বেশ ঝোপঝাড় কাটা ঝোপ টোপ রয়েছে। তো ওইদিকে কাকিমা মনে হলো যে ঢুকে গেল। এবার দিদি তখন উদ্ভ্রান্তের মতো ওমা ওমা মা তুমি কোথায় যাচ্ছ করতে করতে দিদি ওই জমির ওপর দিয়ে লাফাতে লাফাতে ক্রস করে দিদিও ওই ঝোপের মধ্যে যেখান দিয়ে কাকিমাকে ঢুকতে দেখেছে ওইখানের ওই কাটা তারগুলোকে কোনোভাবে সরিয়ে দিয়ে হাত দিয়ে কাকিমাকে ফলো করার চেষ্টা করছে। এবার কাকিমা যত এগিয়ে যাচ্ছে, মানে বেশ কিছুটা ডিস্টেন্সে, কিন্তু কাকিমাকে দেখতে পাচ্ছে দিদি যে একটা কাকিমার মতোই অবয়ব একটা মহিলা, এবং অত রাত্রেবেলা শুনেছে মা বেরিয়ে গেছে, সুতরাং দিদি ভাবছে যে ওটা বোধহয় মাই হবে।
তো দিদি কি করছে, ওকে পেছনে পেছনে তাড়ছে। আর সেই জিনিসটা না মানে দিদি পরে এটা রিয়েলাইজ করেছে যে ওটা না কেমন একটা জাম্প করে করে যাচ্ছে। তো পরে বলছে তখন এতটাই বিভ্রান্ত ছিল না যে তখন এটা মাথাতে আসেনি যে কাকিমা ওরকম জাম্প কি করে করবে, তার হাঁটুতে ব্যথা, মানে পায়ে ব্যথা, গায়ে ব্যথা, তো ওই রকম ভাবে তো একটা মানুষ জাম্প করে যেতে পারবে না অত ব্যথা বুথা নিয়ে। তো বেসিক্যালি ওটা তখন ওর মাথাতে আসেনি, এটা পরে ওর মাথাতে এসছে। তখন দেখছে মা যাচ্ছে, মাকে আমাকে বাঁচাতে হবে, মা কোথায় এরকম দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, ও মায়ের পেছন পেছন ওরকম ঝাঁপিয়ে ঝাঁপিয়ে দৌড় মারছে। এবার সেই কাঁটা ঝাড় ঝোপ সব হাত দিয়ে সরিয়ে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে, মানে একদম জঙ্গলের রাস্তা তো ওটা, ওই আম বাগানের মধ্যে প্রবেশ করেছে। দেখছে আম বাগান দিয়ে শর করে যেন মনে হচ্ছে কাকিমা চলে যাচ্ছে। এবার দিদিও কি করছে, কাকিমাকে অনুসরণ করে পেছন পেছন একদম আর সমানে মুখে চিৎকার করে যাচ্ছে, ও মা তুমি কোথায় যাচ্ছ, ও মা দাঁড়াও, তুমি যেও না, ও মা কোথায় চললে, মা গো করতে করতে দিদিও এগিয়ে চলেছে, সেও চলেছে। এবং অনেকটা লম্বা আমবাগানটা, সেই পুরো আমবাগানটা ক্রস করে দিদি বলছে যে লাস্ট উনি দেখছেন কি যে ওই যে জিনিসটা বা কাকিমা কি করলেন, মানে মনে হলো যেন ঝুপ করে লাফ মেরে লাস্টে গিয়ে ওই যে দক্ষিণের দিকে যে পুকুরটা ছিল, যেটাকে কিন্তু মানে সবাই একটা রিউমার ছড়িয়েছিল যে ওই পুকুরটা কিন্তু সকলকে টেনে নেয়, তো ওই পুকুরটার মধ্যে যেন মনে হলো গিয়ে চপাং করে ঝাঁপ দিয়েছে। এবার দিদি তখন এমন একটা ঘোরের মধ্যে চলে গেছে, দিদিও তাকে অনুসরণ করতে করতে যেন ওরকম ঝাঁপাতে মনে হচ্ছে গিয়ে একদম সোজা ডাইভ করবে ওই পুকুরের মধ্যে। কিন্তু কি হলো, মানে দিদি যেই পুকুরের কাছে পৌঁছে গেছে, হঠাৎ করে দিদি দেখছে যে ওই যে বললাম পায়ে পায়ে চলে যে পুকুরের পাশ দিয়ে রাস্তাটা মুসলিম পাড়ার দিকে উঠে গেছে, ওই রাস্তাটা দিয়ে দেখছে কাকিমা চলে যাচ্ছে। তো ও তখন বললো না এই তো মাকে দেখলাম তো বোধহয় পুকুরের মধ্যে ঝাঁপালো। এবার ও মা বলে তো ঝাঁপ মারতে যাচ্ছে পুকুরের মধ্যে, তো দেখেছে যে কাকিমা ঝাঁপ পেয়েছে, ওর মনে হলো যেন ঝপাং করে কাকিমা পুকুরে ড্রাইভ করলো। তো ও মানে পুকুরে ঝাঁপ দিতেই যাবে বা পুকুর থেকে কাকিমাকে রেস্কিউ করতে যাবে কিছু, হঠাৎ করে আবার নোটিস করছে পাশে যে ওই যে পাশের বাঁ দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে মুসলিম পাড়ার দিকে, তো সেই রাস্তাটা দিয়ে কাকিমা চলে যাচ্ছে, দূরে শাড়ি পরে কাকিমা চলে যাচ্ছে, একদম সুস্পষ্টভাবে দেখছে। ও তখন আর পুকুরে ঝাঁপালো না, ও কি করলো সোজা ওই কাকিমার পেছন পেছন ধরে ও মা কোথায় যাচ্ছ করতে করতে কাকিমার পেছন পেছন গিয়ে ওই মসজিদের কাছটায় উঠেছে। এবং মসজিদের কাছে উঠেই ওর হঠাৎ করে মানে একটা গ্লান্স মনে হয়েছে যে লেফট টার্ন করে যেন মনে হলো খুশ করে কাকিমা দৌড়ে ওই বাঁশ গাছে মানে বাঁশ ঝাড়টার দিকে চলে গেল। কিন্তু ওই দিকে যখন যেতে যাবে তখন ওর হাতের ফোনটা বেজে উঠেছে, তখনও অনেক ফোনটা নোটিস করে দেখছে যে এতক্ষণ যে ও একটা ঘোরের মধ্যে ছিল, ফোনটা যে কন্টিনিউ রিং হয়েছে ও দেখতে পায়নি। ফোনে মানে তখন রিং হচ্ছে ওর হাজবেন্ডের, ও ফোনটা ধরতে ওর হাজবেন্ড বলছে তুমি কোথায়, বলছে আমি তো মাকে খুঁজতে এসেছি। বলছে কোথায় খুঁজতে গেছো তুমি মাকে এত রাত্রে এইভাবে, আমার জন্য ওয়েট করোনি কেন? না মা কোথায় চলে গেল, আমি মাকে দেখলাম বাস ঝাড়ে ঢুকে যাচ্ছে। তখন ওর হাজবেন্ড ও পাশ থেকে ভীষণ জোরে ধমক দিয়েছে, বলেছে তুমি একদম ওই বাস ঝাড়ের মধ্যে ঢুকবে না, তুমি এক্ষুনি ওখানে যেখানে যে অবস্থায় দাঁড়িয়ে আছো তুমি দাঁড়াও, মসজিদের সামনেটাতে ওয়েট করো আমার জন্য, আমি আসছি। তো সঙ্গে সঙ্গে উনি বাইক নিয়ে আসেন এবং তারপরে তো তারা তন্ন করে এদিক ওদিক খুঁজছে, দিয়ে বলছে মানে তখনও ভেতরে ঢোকেনি, বাসজারের ভেতরে ঢোকেনি। এবার ওইখানে যখন দাঁড়িয়ে ওর হাজবেন্ড এলো তখন দেখছে অনেকগুলো মিসড কল ওর ফোনে, মানে অনেকগুলো অন্যান্য নাম্বার থেকেও। তো ও কল করে ঘুরিয়ে দেখছে যে ওদের ওই যে মধ্যমগ্রাম চৌমাথাতে দোকান আছে বললাম না, তো ওইখানে আশপাশের কোনো এক দোকানদার যে অনেকটাই ওই রাত পর্যন্ত, তখন রাত্রি কটা হবে 12:30 1টা বাজে, তো দেখবি 12:30 1টার দিকেও প্রচুর দোকানও খোলা থাকে রাত্রের দিকে। তো ওই রকমই কোনো একজন দোকানদার ফোন করেছে ওর ফোনে যে তোদের মা এসে এরকম মানে জাস্ট ওই মানে শাটার নামানো আছে, ওই সামনে একটা স্ল্যাব মতো করা ছিল, ওই স্ল্যাবের ওপরে বসে আছে দোকানের সামনে, হাঁ করে চেয়ে রয়েছে আর ফুপিয়ে কাঁদছে। মানে হয়তো ওনার মনের মধ্যে কি চলছিল, হয়তো এই জমি সম্পত্তি বাড়ি ঘর দোকানপাট এই নিয়ে মেয়েরা নিজেদের মধ্যে এরকম করে ঝামেলা করছে, মায়ের সাথে এত দুর্ব্যবহার করছে শুধু সম্পত্তির জন্য, এই জায়গাগুলো হয়তো তাকে কোথাও খুব হ্যামার করেছিল, যে জায়গাটা উনি মেনে নিতে পারছিলেন না, এবং সেই জায়গা থেকেই ওনার মানসিক বিকৃতি, এবং সেখান থেকেই হয়তো উনি ওরকম উদ্ভ্রান্তের মতন ওখানে গিয়ে বসেছিলেন এবং ফোপাচ্ছিলেন। তো ওটা শুনে তো তারপরে আবার সঙ্গে সঙ্গে ওরা যায়, গিয়ে ওনাকে ওখান থেকে
রেস্কিউ করে। এবার পরে এই জিনিসটা যখন ঘটে গেছে খুব অল্প সময়, মানে ধরো মিনিট 10-15-র মধ্যে ধারাবাহিকভাবে ব্যাপারটা ঘটে গেছে। মানে ও দিদিও বেরিয়ে এসেছে, ওখানে দেখছে কে দৌড়ে দৌড়ে একটা ওই আমবাগানের মধ্যে দিয়ে যাচ্ছে, তাকে ফলো করতে শুরু করেছে। তারপরে যখন পুকুরে গিয়ে পড়লো, দেখলো পাশ দিয়ে মা চলে যাচ্ছে, আবার তাকে ফলো করেছে। পরে যখন মাথা ঠান্ডা করে সিচুয়েশনটা ভাবছে, তো তখন মানে পরের দিনকে আর কি মৌমিতাকে তখন জানায়নি টেনশন করবে বলে, মৌমিতাকে পরের দিন জানিয়েছে। তো মৌমিতাও তখন বলছে যে দিদি তুই একটা কাজ কর, একটু ঝাড়িয়ে নে হ্যাঁ কোথাও গিয়ে। তো যখন ঝাড়াতে গেছে পরদিন মসজিদে, তো তখন বলছে যে তোমার অনেক নসিব আছে যে তুমি কালকে বেঁচে গেছো। তখন বলছে যে কে, মানে বলছে যে তোমার বাবার মেহেরবানি যে তুমি বেঁচে গেছো, তোমার বাবা তোমার সাথে আছেন। মানে কোনো একটা অশুভ কিছু ছিল যে জিনিসটা ওকে মানে ওর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে, ওর মধ্যে যে কনফিউশনটা তৈরি হয়েছে যে ওটা মনে হয় মা, তো ওই মায়ের বেশে ওকে পুরো ওই পুকুরের দিকে জিনিসটা টেনে নিয়ে যাচ্ছিল। ও যেহেতু মা 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 করে দৌড়ে নিয়ে যাচ্ছে, মানে দৌড়ে যাচ্ছে ওর পেছনে, ওই জিনিসটা ওকে পুকুরে টেনে নিয়ে যাচ্ছিল। জিনিসটা কিন্তু ওকে পুকুর পর্যন্ত নিয়ে চলে গেছিল, কিন্তু তখনই ওকে মিসগাইড করলো কে, ও যে দেখতে পেলো না যে একজন মায়ের মতো কেউ চলে যাচ্ছে, বলছে ওটা তোমার বাবা ছিলেন যে তোমাকে, জানি তো বাবার রূপ দেখলে তো আরো ভয় পেয়ে যাবে সেই মুহূর্তে, সে তখন ওর মায়ের রূপ ধরে যাতে ও পুকুরে ডাইভ না করে ও পাশের রাস্তাটা ধরে। তাই ওখানে যখন ও দেখেছে না যে ওই যে মা চলে যাচ্ছে হেঁটে হেঁটে মসজিদের দিকে যে রাস্তাটার দিকে, ওই যে যাকে দেখেছে সেটা ওর বাবার সোলটা ছিল। মানে এটা উনি পরে এক্সপ্লেন করেছেন যে একটা অশুভ কিছু তোমাকে টেনে নিয়ে যাচ্ছিল পুকুরের মধ্যে, কিন্তু তোমার বাবা তোমাকে ওখান থেকে কাটিয়ে নিয়ে এপাশে নিয়ে চলে এসেছেন এবং তোমার বাবা তোমাকে মানে রেস্কিউ করেছেন। আর তার চেয়ে বড় কথা, এই যে তুমি যতক্ষণ দৌড়াচ্ছিলে, মা ডাকেরও কিন্তু একটা আলাদা জোর আছে, মায়ের নামে, মায়ের ডাকে, মায়ের আঁচলে, বলে না একটা খুব পাওয়ার আছে। মা সাথে থাকলে অনেক বড় বিপদের হাত থেকেও সন্তানরা খুব সহজেই মুক্ত হয়ে যায়। তো ওই যে ও কন্টিনিউ বলছে না যে তুমি এই যে উদ্ভ্রান্তের মতো মা 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 করতে করতে পুরো জিনিসটা ধাওয়া করছিলে, বা পুরো সারাক্ষণ যে মায়ের নামটা নিচ্ছিলে, সেই কারণেই তোমার ওপর মানে তোমার ওপর মানে কৃপা বর্ষণ করেছেন উনি, এবং উনি তোমাকে সঠিক পথে চালনা করেছেন আর কি। সেদিন যদি তোমার বাবা তোমাকে ওইরকম ভাবে আবার অন্য ডিরেকশনে ঘুরিয়ে না দিত, তাহলে ও কিন্তু পুকুরের মধ্যেই পড়ে যেত, এবং সেখানে কি ঘটতে পারতো, পুকুরটা যে তাকে টানারই চেষ্টা করেছিল সে তো আমরা বলাই বাহুল্য বুঝতেই পারছি। তো একটা মারাত্মক সাংঘাতিক ঘটনা যেটা মৌমিতা দিদির সাথে ঘটেছে, হয়তো সেই মুহূর্তে রিয়েলাইজও করতে পারেনি যে কি ঘটে গেল 10 মিনিটের মধ্যে, কিন্তু পরে আস্তে আস্তে মানে বুঝতে পেরেছে। যাই হোক, এই মায়ের নামেও প্রচুর শক্তি, তো সেই মায়ের শক্তি আর বাবার ওপর থেকেও তো তারা সবসময় আমাদের প্রোটেকশন দিতে থাকেন, সবসময় ভালোবাসা আদরে যত্নে আমাদেরকে ঘিরে রাখেন। তো সেই বাবার আদর আর ভালোবাসা এবং মায়ের মানে শক্তি সবকিছু মিলিয়ে মিশিয়ে সে যাত্রায় কিন্তু ওর দিদি প্রাণে বেঁচেছিল, না হলে সেদিন কিন্তু একটা খুব সাংঘাতিক ঘটনা ঘটতে পারতো। তো আমার ঘটনাটা দারুণ লেগেছে। বৈশাখী ধীবর লিখছে যে সত্যি গল্পটা খুব সুন্দর, তোমার গল্প বলার স্টাইলটা দারুণ লাগে। রাইমা লিখছে, থ্যাংক ইউ রাইমা। বেশ ভয়ে লিখছে পারমিতা মণ্ডল, আমার একজন বন্ধু আছে যে আমার সাথে তোমার সাথে দেখা করেছিল মা, আচ্ছা খুব কষ্ট পাচ্ছে ও, ঠিক আছে আমরা পরে এটা নিয়ে কথা বলি। হ্যাঁ, মানে মায়ের মৃত্যুটা তো খুব স্বাভাবিকভাবেই তাকে টাচ করবেই। আচ্ছা, নবীন নায়ক লিখছে খুব সুন্দর গল্প, থ্যাংক ইউ। অনেকে আমি দেখতে পাচ্ছি নতুন নতুন নাম, অনেকে নতুন জয়েন করেছো আমার লাইভে। তোমাদের কাছে যদি এরকম রিয়েল লাইফ ইনসিডেন্টস থাকে যেগুলো শেয়ার করার মতন, বাকি সকলের সাথে যদি শেয়ার করতে চাও, 8240840618 নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে এবং আমাকে তোমাদের লাইফের ঘটনা কিন্তু সেন্ড করবে। 8240840618 এটা আমার নম্বর, ওকে। তো আমার দুটো গল্পই দারুণ লেগেছে। এই মৌমিতার গল্পটা তো অসাধারণ ছিল, আর পরীর গল্পটাও, মানে আমাদের কাছে পরীর কনসেপ্টটা একটু মানে রিয়েলিস্টিক কম লাগে এই যা, আদারওয়াইজ যারা বিশ্বাস করে, বিশেষ করে বাংলাদেশের একটা খুব পপুলার কনসেপ্ট, তো ইন দ্যাট কেস পরীর গল্পটা শোনার জন্য খুব সুন্দর ছিল। আর এটা কিন্তু একদম 100% একটা সত্যি ঘটনা, তার মধ্যে কোনো রকম মানে মা বাবাকে নিয়ে তো কেউ কখনো কোনো কিছু বানিয়ে বলে না বা চেষ্টাও করে না তাদেরকে ফিগার করা। তো
কাজেই এটা খুব একটা রিয়েল একটা ইনসিডেন্ট ছিল, আমার তো দারুণ লেগেছে। জাস্ট লাস্ট লাইন শুনলাম, কেউ যদি অ্যাডপ্টেড হয় তার ক্ষেত্রে কি এটা হয়? দিদি একটা কথা বলি, এখনই কেউ যদি অ্যাডপ্টেড চাইল্ড হয় তাহলেও কি বাবা মার ফিলিংসটা একরকম হয়, এটাই তোমার প্রশ্ন? তো তোমাকে একটা কথা বলি, মাতৃত্ব এবং পিতৃত্ব এই ব্যাপারটা হচ্ছে কমপ্লিটলি একটা ফিলিংস। এটা কিন্তু কোনো শুধু বায়োলজিক্যাল ফাদার বা বায়োলজিক্যাল মাদার হলেই সেখানে মায়ের অনুভূতি, মায়ের ভালোবাসা, মায়ের টান, আন্তরিকতা থাকবে। আর সে যদি বায়োলজিক্যাল না হয় তাহলে তাকে অ্যাডপ্ট করলে যে তার মাতৃত্ব একাংশেও কমে যাবে, এটা একটা ভীষণ রকম ভুল কনসেপ্ট বাবা। মানে মাতৃত্ব বা পিতৃত্ব দুটো, যদি আমি দুটোর ক্ষেত্রেই বলি, তো এই দুটো হচ্ছে এক ধরনের ফিলিংস। এটা একটা মানে এটাকে অনুভব করার জিনিস। এটা ওই জাস্ট পেট দিয়ে বেরিয়েছে বলেও অনেকে মা হতে পারে না। কিন্তু জানো কত মায়েরা থাকে যারা, আমার নিজের এক্সপিরিয়েন্স করা এরকম, আমি অনেকের সাথে কথা বলি, প্রচুর মায়েদের সাথে কথা বলি, এবং আমি মানে অনেক সময় ডাইরেক্টলিও লাইভে বলেছি যে পরিস্থিতির, যে কোনো পরিস্থিতির প্রেক্ষাপটেই তুমি বলো না কেন, যারা সন্তানকে ছেড়ে চলে আসতে পারে আমার মনে হয় যে সেটা মানে তারা অনেক কিছুই করতে পারে। তো আমি এটা একদম নিজে ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না। মানে আমি আমার পরিচিত সার্কেলে এরকম প্রচুর মানুষ রয়েছে, আমি কিন্তু দেখেছি তাদেরকে যে তারা কোথাও গিয়ে নিজের শান্তি, নিজের ভালো লাগা বা নিজের জীবনের সুখটাকে বেছে নেওয়ার জন্য হয়তো দেখা গেছে যে তার সন্তানকে ছেড়ে সে বেরিয়ে চলে এসেছে। তো মা হতে গেলে নিজের বা পরের বলে হয় না। যদি যার মধ্যে মাতৃত্বের অনুভূতি থাকবে, যার মধ্যে নিখাদ মাতৃত্বের মানে কি বলবো সেই যত্ন, আদর, ভালোবাসার দেওয়ার ক্যাপাসিটিটা থাকবে, সেই মা। তো কাজে অ্যাডাপ্টেড বা বায়োলজিক্যাল মাদারদের দিয়ে তো মায়ের বিচার হয় না, না? তো যদি অ্যাডাপ্টেড চাইল্ডকে মা ইগনোর করছে বা কোনো জায়গায় তার মনে হচ্ছে যে মায়ের খামতি আছে, তাহলে হয়তো তুমি ভেতর থেকে তোমার মা হয়ে উঠতে পারেননি বা অ্যাকসেপ্টেন্স দিতে পারছো না। তুমি তাকে কোথাও একটা, তোমাদের দুজনের মধ্যে রিলেশনশিপের মধ্যে একটু হলেও মানে ঘাটতি আছে। মানে আমি তোমার ক্ষেত্রে বলছি না, মানে যার জন্য তুমি প্রশ্নটা করলে তার ক্ষেত্রে বলছি যে এখনো কিন্তু তাহলে তোমাদের মা মেয়ের রিলেশনটা ঠিকমতো মানে নটটা ঠিকমতো টাই করা হয়নি। যদি সেটা একবার বেঁধে যায় তার জন্য নিজের বা পরের বলে ম্যাটার করে না, মা তো মাই হয়। কিন্তু মা কেন শুধু বলবো, আমাদের বাড়িতে দেখবে আমাদের মানে চারপাশে অনেক মাসি পিসিরাও এমন থাকে যারা কিন্তু একদম নিজের সন্তানের থেকেও বেশি ভাইজি ভাইপো বা বোনজি বোনপোদেরকে ভালোবাসে। তাহলে তারা কি মায়ের জায়গাটা পায় না? অনেকেই থাকে, অনেকেই ভীষণ ভালোবাসে আমাদেরকে। তো মাতৃত্ব একটা অনুভূতি, সেটার জন্য ওই বায়োলজিক্যাল হওয়ার দরকার পড়ে না। দিদি ভাই, আমার তোমার এফবি লাইভ খুব একটা দেখা হয় না, বাট ইউটিউবে দেখি। বেশ, আচ্ছা। আমার মাসি হওয়ার পর প্রথম মাতৃত্বর ফিলিং, আমি মাসি হওয়ার পর প্রথম মাতৃত্বের ফিলিং পেয়েছি। একদম অনেকেই মাসি তো মানে মাসিরাই তো অর্ধেক মায়ের কাজ করে দেয়। এই যে আমার মানে নিজের বোনও নয়, দেখ মানে আমার সিবলিং, আমি বলছি আমার যে সিবলিংরা রয়েছে, মানে আমার দুই মামাতো বোন, আমার মানে আরেকজন আছে বড় বোন আছে আমার, সেই বোন অনেকই বড়, হ্যাপি আমার থেকে অনেক মানে ছোট হলেও মানে ও আমার একদম পিছু পিঠে। তো মানে মিকো ওদের কাছে গেলে মানে মায়ের থেকে মাসি আগে, তাদের কাছে গিয়ে তাদের লিপস্টিক নেল পলিশ দাও, আমাকে সাজিয়ে দাও, আমাকে এটা করে দাও, আমাকে ওটা করে দাও, এই দাবি ওই দাবি সেই দাবি, এবং ওরা ওকে প্রচন্ড ভালোবাসে। তো আমার মাসির মেয়ে, মামার মেয়ে, আমার মানে বোনদের ক্ষেত্রে আমি দেখেছি যে মানে খুব ডিফারেন্স নেই। মানে ওরা যা লাড দেয়, যা মানে ওই এমন আতুপুতু করে এত যত্ন আত্তি করে ওকে এত মাথায় চড়ায় যে ও আরো বিগড়ে যাচ্ছে ওই কারণে। দিদি তুমি আমার নামটা নাও না কেন দিদি ভাই? পূজা ভারতী, কেন তোমার নাম তো নেই বাবা? আচ্ছা, আমার ননদ দুজনে খুব ভালো। কি একটা চলে গেল, কে যেন কি লিখছিল। বেশ, ওকে। সো আরেকটা গল্প কি বলবো আজকে? অনেকটাই এমনিতে আমি লেট জয়েন করেছি, তো 9:18 অলরেডি। ঠিক আছে, আরেকটা আমি ভূতের গল্প বলে দিচ্ছি, আরেকটা ছোট্ট গল্প বলে আমি ইউটিউবে যাব। কারণ যেহেতু আমার এখানে অনেকটা সময় আমি পরে জয়েন করলাম, আমার লাইভে এত প্রবলেম হচ্ছিল যে আমি ফার্স্ট জয়েনই করতে পারছিলাম না। তো চলো আরেকটা গল্প আমি শেয়ার করছি। দাঁড়া, যেগুলো বলা হয়ে যাচ্ছে আমি একটু মার্ক করে নিই, না তো আমি ফের আবার গোলাবো, আমি আবার ভুলভাল করব। আমাকে এখনো অবধি অনেকে বলছে কি, দেবশ্রুতি যেমন আগের দিন বললো, তো আমার তোর গল্প বলি মানে ওর গল্প বলা হয়নি, কিন্তু আমি বলছি কনফিডেন্টলি বলেছি আমি ক্রস করেছি মানে আমার বলা হয়ে গেছে, আমি আর ওটা রিপিট করব না। আচ্ছা,
বাপরে বাপ, অরিজিৎ মজুমদার কেন বাপরে বাপ এখন কেন? ভূতের গল্প তো বলছি না। জগন্নাথ দেবের কোনো ইনসিডেন্ট হবে না? একদম অফকোর্স হবে উর্মিমালা, জগন্নাথ দেবের ইনসিডেন্ট নিয়েই তো আজকে আমার মানে মেইন গল্পটা সেকেন্ড চ্যানেলে আজকে জগন্নাথ দেবকে নিয়েই থাকবো। এত ভালো একটা পজিটিভ ভাইবস আসছে, সো জগন্নাথ দেবকে নিয়েই আজকে মেইন এপিসোডটা কন্ডাক্টেড হবে ইউটিউবে। আমি যাচ্ছি, আরেকটা গল্প বলে নিই, তারপরে আমি চলে যাব, ঠিক আছে? বেশ। নম্রতা দত্ত, নম্রতা আমাকে পাঠিয়েছে এই গল্পটা, ওর কাকার মেয়ের ঘটনা। হ্যাঁ, এটা একটা ছোট্ট ইনসিডেন্ট, বাট বেশ ভয়ানক ইনসিডেন্টটা। তো ওর কাকার মেয়ের মামার বাড়ি, মানে ওই কাকিমার মানে কাকার মেয়ের মামার বাড়ি, মানে কাকিমার মায়ের বাপের বাড়ি হচ্ছে আর কি। কাকিমার মায়ের বাপের বাড়ি হচ্ছে তোমার বর্ধমানে। হ্যাঁ, ওই কাকিমার মায়ের বাপের বাড়ি ওনার মামার বাড়ি আর কি। তো সেটা, এই রিলেশনশিপগুলো এত কনফিউজিং হয় না, আমি পুরো গোল গোল ঘুমতে থাকি রিলেশনশিপসগুলো নিয়ে। তবুও আমার এখন আগের থেকে অনেক ভিশন ক্লিয়ার হয়ে গেছে। আগে আমি প্রচুর গোলাতাম, এখন গল্প বলতে 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 অনেকটা কাস্টমড হয়ে গেছে, এখন মোটামুটি রিলেশনগুলো বের করে ফেলতে পারি। বাট যাই হোক, তো আসি। তো ওইখানে বর্ধমানে একটা মানে কাকিমার, ওর কাকার মেয়ের ঘটনা বলছি আমি। তো ওই কাকিমা আর কাকিমার মেয়েকে নিয়ে ওরা ঘুরতে গেছিল, মানে কোনো ভ্যাকেশনে একটু লং টাইম স্পেন্ড করার জন্য ওরা ওখানে গেছিল। তো বেশ কিছুদিন কাকিমা ওই গিয়ে মেয়েকে নিয়ে ওই বাড়িতে, ওনার মামার বাড়িতে ছিলেন। তো বর্ধমানে থাকাকালীন তো বাচ্চারা গ্রামের দিকে এখনো অবধি দেখবে ওই কালচারটা রয়েছে। আমরা যেমন আমাদের বাচ্চাদেরকে বাড়ি থেকে কোথাও বেরোতে দিচ্ছি না, যেতে দিচ্ছি না, মানে এই ঘরের মধ্যে সবসময় একটা বন্দি বন্দি ভাব, কিন্তু গ্রামের দিকে কিন্তু ওইরকম ব্যাপারটা নেই। ওরা কিন্তু ওইরকম আমবাগান জামবাগান ধারে কাছে মাঠ টাট থাকলে গ্রামের সমস্ত বাচ্চারা এসে একসাথে খেলাধুলা করা এখনো পর্যন্ত টিল দ্য ডেট ওই চলটা কিন্তু রয়েছে। তো ওই কাকার মেয়ে ওরা যখন গেছিল বর্ধমানের ওই গ্রামের বাড়িতে, ওর আস্তে আস্তে হয় না বেশ কিছুদিন থাকতে থাকতে একটা সার্কেল হয়ে গেছে, ওরও কিছু বন্ধু বান্ধব হয়ে গেছে, সবাই মিলে একসাথে খেলাধুলা গল্প করা সবকিছু। তো ওরা একটা মানে মাঠ মতো আছে, সেই মাঠের একদিকে একটা বিরাট বড় আম গাছ, তো ওখানে প্রত্যেকদিন খেলতে যেত। একদিন বাচ্চাটা প্রচন্ড জোরে কাঁদতে কাঁদতে মাঠ থেকে ব্যাক করেছে। কি হয়েছে না, ওই আম গাছটার নিচে গিয়ে ও নাকি ভীষণ জোরে পড়ে গেছে, ওর পাটা মুচকে একাকার অবস্থা। তো ওদের বোধহয় তার পরের দিনেই চলে আসার কথা ছিল, যার জন্য ওই পায়ে এমন জোর লেগেছে ও দুদিন আটকে গেল, ও ওখান থেকে আসতেই পারেনি। কিন্তু এই যে দুদিনও আসতে পারেনি, এই দুদিন ও একটা অ্যাবনর্মাল বিহেভ করেছে। এত পায়ে যন্ত্রণা, ওর বিছানা থেকে উঠতেই পারছি না। এবার দুপুরবেলা খাইয়ে দাইয়ে ধরো ওর মা ওকে নিয়ে শুয়েছে, হঠাৎ বিকেলবেলা উঠে দেখছে মেয়েটা নেই পাশে। কোথায় গিয়ে দেখছে ওই নিচে আম গাছটার তলায়, মানে আম গাছের নিচে গিয়ে ওই মেয়েটা বসে রয়েছে পাশে মাঠের ওখানে। তো যাই হোক, প্রথমবার তো ওকে টেনে হেঁচড়ে তো তুলে নিয়ে এসেছে। আচ্ছা, কিছুক্ষণ পরে বলছি, মানে কিছুক্ষণ পরে পরে খালি ওর একটা টেন্ডেন্সি হচ্ছে আমি একটু যাবো ওইখানে আম গাছটার ওদিকে যাবো। তো বাড়ি থেকে কেউ অত ভর সন্ধ্যেবেলা কে ওকে আম গাছের ওখানে যেতে দেবে। এবার রাত্রেবেলাতেও যথারীতি ঘুমিয়ে পড়েছে, মাঝরাতেও যখন ঘুম ভেঙেছে দেখছে যথারীতি মেয়েটা নেই। মেয়েটা কোথায় কোথায় অন্য তন্ন করে খুঁজে দেখছে, সেই ওই আম গাছের তলাতে গিয়ে অদ্ভুতভাবে একা একা বসে আছে। এবং যখন ওকে হাত ধরে টানা হচ্ছে রাত্রেবেলা, যখন বলছে চল ওট ওট ওট, এখানে কেন বসে আছিস, এত রাত্রে এখানে কেন এসেছিস, তখন বলছে আমি এখানে কি করে এলাম, আমি তো জানি না আমি এখানে কি করে এলাম। মানে ও যে কিভাবে আম গাছের তলায় চলে যাচ্ছে বা ওর কেন যে এত আম গাছটার কাছে যেতে ইচ্ছা করছে, ও সেটা কিছুতেই অনুধাবন করতে পারছে না। কিন্তু সামহাও ওর খালি ওই আম গাছটার দিকে একটা অ্যাট্রাকশন, ও সবসময় ওই আম গাছের দিকে যেতে চাইছে, আম গাছের তলায় গিয়ে বসে থাকতে চাইছে। এবং রাত্রেও একবার বেরিয়ে গেছে, দুপুরবেলাতেও বেরিয়ে গেছিল, পরের দিনও আবার যখন ওরা ছিল পরের দিনও আবার সেম জিনিসটা রিপিট হয়েছে। তোর মা বললো যে দূর, এখানে মেয়েটার কি হয়েছে বুঝতে পারছি না, ভালো লাগছে না, আমি ওকে বাড়িতে নিয়ে চলে যাই। তো ওরা তো পত্রপাঠ ওখান থেকে ওকে নিয়ে চলে আসে। যাই হোক, এবার বাড়ি চলে এসেছে, শহরাঞ্চলে বাড়ি। এবার ওর মা এসে এমনি বাড়িতে যেরকম হয় না শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে একটু ঝেড়ে টেড়ে দেওয়া, ওইরকম ঝাড়িয়ে টাড়িয়ে দিয়েছে, ব্যাস ওইটুকুনি, নট মোর দেন দ্যাট। এবার হয়ে গেছে। দু একদিন পরে হঠাৎ করে মেয়েটা আস্তে আস্তে খুব ভয় পেতে শুরু করলো। ওর মাকে না কিছুতেই ছাড়ে না, খালি মায়ের কোলের কাছে গিয়ে বসে থাকে, মাকে এরকম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে, আর মাকে খালি বলবে কি, ও মামা তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না, তুমি আমার কাছে বসে থাকো না, আমাকে ছেড়ে তুমি যেও না, কোথাও যেও না। তো কাকিমা এবার একদিন বলছে যে তোর কি হয়েছে, কি সমস্যা হচ্ছে বল।
তো অনেকক্ষণ ধরে ওকে জিজ্ঞাসা করার পর ও তখন উত্তর দিচ্ছে, আমাকে না ভয় দেখাচ্ছে, বলতে বারণ করছে, বললে কিন্তু ও আমাকে খুব মানে বকবে। তখন বলছে কি হয়েছে তুমি বলো, আমাকে বলো খুলে, তুমি এত ভয় পাচ্ছ কেন? তখন বলছে, দেখো না ওখানে আমার একটা বন্ধু বসে আছে, ওই বন্ধুটা না আমাকে শুধু ডাকে আর বলে কি আয় আয় আমার সাথে খেলা করবি আয়। এবার বলছে কে বন্ধু, কোথায় বসে আছে? বলছে ওই তো দেখো এখানে চেয়ারের ওপরে বসে আছে, ওর চোখ দুটো এরকম গোল গোল কালো কালো, জানো তো মা, ওর চোখ দুটো এরকম গোল গোল কালো কালো। তো এটা ভীষণ অবাক লেগেছে যে কি বলছে বাচ্চাটা পাগলের মতো। যাই হোক, তো বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয়নি ওরা ইনিশিয়ালি। এইবার তাও ওর মায়ের কি মনে হয়েছে, ওই হয় না লোকাল পুরোহিতের কাছে গিয়ে ওই একটা বাচ্চার জন্য তাবিজ টাবিজ কিছু নিয়ে এসেছে, তাবিজটা নিয়ে এসছে, দিয়ে তাবিজটা পরিয়ে দিয়েছে। এবার যেই তাবিজটা পরিয়ে দিয়েছে তারপর থেকে মেয়েটা যেন আরো ভয় পেতে শুরু করেছে। মেয়েটা প্রচন্ড ভয় পাচ্ছে আর সময় ওর মাকে জাপটে জাপটে ধরে বলছে, ও মামা তাবিজটা খুলে দাও না, তাবিজটা খুলে দাও। তখন বলছে কেন খুলে দেবো, কেন কেন তুই খুলবি কেন এটা? বলছে আমার উপর না খুব রেগে যাচ্ছে, আমার উপর খুব রেগে যাচ্ছে, আর বলছে কি তাবিজটা খোল খোল, খুলে দিতে বলছে। তখন বলছে কে খুলে দিতে বলছে? বলছে দেখো না ওইখানে একটা ছোট্ট বন্ধু আছে আমার, ওইখানে একটা বাচ্চা মেয়ে, মানে ও যা এক্সপ্লেন করছে তাতে একটা বাচ্চা মেয়ে, মানে তার যার চোখগুলো গোল গোল আর কি একদম ব্ল্যাক ব্ল্যাক হয়ে রয়েছে। তো বলছে যে ও নাকি সমানে ওকে বলছে যে তুই চলে আয় আমার কাছে, চলে আয় আমার সাথে খেলবি আয়, এবং তাবিজটা পরানোর পর থেকে বলছে তুই তাবিজটা খুলে দে। তো ওরা তো প্রচন্ড টেনশনে পড়ে গেছে। তো তারপরে যেটা হয় যে একবার একদিন রাত্রেবেলা ডিনার করছে, মানে কাকু আর কাকিমা রাত্রেবেলা খেতে বসেছে, হঠাৎ মানে ঘর থেকে মানে বিশাল জোরে একটা ধুপ করে আওয়াজ, মানে খাটের উপর যেন একটা মানে বেশ ভারী কিছু পড়লো। ওরা যখন দৌড়ে গেছে, দৌড়ে গিয়ে দেখছে যে চেয়ারটা উল্টে পড়ে আছে খাটের ওপর, আর ওই যে ছোট বাচ্চাটা মানে ওই কাকিমার মেয়ে সে বোধহয় পড়ে গেছে খাট থেকে কোনোভাবে। তো বলছে চেয়ারটা খাটের ওপরে কেন, চেয়ারটা খাটের ওপর তুলেছিস কেন, কি করছিস তুই এখানে? আর বাচ্চাটা তার মানে কি হয়েছে ওরা দেখে বুঝতে পারছে যে খাটের উপর চেয়ারটাকে তুলে বাচ্চাটা চেয়ারের উপরে উঠতে চেষ্টা করছিল। এবার তখন বাচ্চাটা বলছে ওই যে ও আমাকে বলছে এই দড়ি দিতে, গলায় দড়ি দিতে বলছে, মানে বাচ্চাটা মানে খুব একদম যে গ্যাদা ছোট বাচ্চা তা কিন্তু নয়, কত হবে মোটামুটি ধরো 10-12 এজের হবে, এরকম 10 ইয়ার্স ধরো, মানে বাচ্চাটা মোটামুটি এক্সপ্লেন করতে পারে, সবটা বলতে পারে যে ওর সাথে কি কি ঘটছে। তো ও তখন বলছে দেখো না আমাকে সমানে বলছে তুই আয় আমার কাছে আসবি, আমার সাথে থাকবি, বলে ওনাকে ওকে ইনস্ট্রাক্ট করছে যে তুমি খাটের ওপরে ওঠো, চেয়ারটা রাখো, এবং চেয়ারের ওপরে উঠে দাঁড়িয়ে তুই গলায় দড়ি দে, গলায় দড়ি দে, বারবার ওকে নাকি গলায় দড়ি দিতে বলছে। তো তখন ও প্রচন্ড নাকি ওরকম মানে কি হয় না, মানে ও কোনোভাবে একটা ইনসিস্টেড হয়ে ওই চেয়ারের ওপরে উঠে মানে ওপরে দড়ি টড়ি কিছু দিতে যাচ্ছিল। দড়ি তো ওর কাছে ছিল না, ওর মায়ের কোনো শাড়ি বা ওড়না টোড়না নিয়েছিল। তো সেই দেখে তো কাকু কাকিমা অসম্ভব ভয় পেয়ে যায়, এবং ওকে ইমিডিয়েটলি পরের দিন ওকে একটা মসজিদে নিয়ে যাওয়া হয়েছিল। সেই মসজিদে যাওয়ার পর বলছে আপনারা আর একটু দেরি করলে খুব খারাপ হয়ে যেত, আমি আর ওকে কিছু করতে পারতাম না, ওর ওপর একটা খুব সাংঘাতিক বাজে ছায়া পড়েছে, এবং যে জিনিসটা কিন্তু ওকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো তারপরে নাকি উনারা কি করেন, ওই ময়ূরের পালক দিয়ে ওকে খুব মানে ঝাড়াতে শুরু করে, এবং ওনা আস্তে আস্তে প্রথমে শান্ত হয়ে বসেছিল, তারপর ছটফট ছটফট করতে থাকে, এবং তারপরে নাকি বিভৎস চিৎকার করতে থাকে। ওই মসজিদেই এই কাজটা হয়েছে, প্রচন্ড চিৎকার করতে থাকে, ছটফট ছটফট করতে 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 মানে এটা ওই কাকিমার বক্তব্য, উনি নাকি নিজে চোখে দেখেছেন যে হঠাৎ করে মনে হলো যে ভেতর থেকে একটা কালো ধোঁয়ার মতন কিছু যেন ওর ভেতর থেকে এক্সট্রাক্টেড হয়ে মানে চলে গেল। তো সেটা চোখের ভুলও হতে পারে, এখন কাকিমা জানেন না এক্স্যাক্টলি ওটা কি ছিল, বাট মনে হলো যে এটা কালো মতন কিছু যেন ছিটকে ওর থেকে বেরিয়ে চলে গেল। যাই হোক, তারপর থেকে মেয়েটি একদম সুস্থ, মসজিদ থেকেও কিছু তাবিজ দিয়েছিল সেগুলো ধারণ টারণ করে আছে, এখন আর কোনো প্রবলেম নেই। বাট একটা এরকম মারাত্মক অভিজ্ঞতা হয়েছে, মানে এই বাচ্চাদের সাথে এরকম কিছু ঘটলে বাড়িতে, তাহলে সকলে বুঝতে পারে যে মানে কতটা ভয়ানক, মানে বাচ্চা তো ওকে ম্যানিপুলেট করার জন্য ইজি, এবং ও ওরই বয়সী কাউকে দেখতে পাচ্ছিল, যার জন্য ও আরো ইজিলি ম্যানিপুলেটেড হচ্ছিল, বড় কিছু একটা ঘটে যেতে পারতো। তাই ওই মৌলভী বাবা বলছেন খুব ভালো করেছিস তোরা আমার কাছে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছিস, জিনিসটা ফেলে রাখিসনি, কারণ ও কিন্তু তা না হলে তো ওকে টেনে নিয়ে চলে যেত।
ও নিজের একটা সঙ্গী খুঁজছে আর কি। ঠিক আছে, তো আজকের মতন আর এখানে গল্প বলবো না, এবার যাব হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে, যেটা হচ্ছে শ্রেয়া সেনগুপ্তা আচার্য ব্লগস। তো চলো ওখানে আজকে একটা ভীষণ পজিটিভ ভাইবস নিয়ে আছি, মনে ভীষণ আনন্দ ভক্তি, এবং ওখানে যতটা পারবো শুধু ভালোর চর্চাই করব। তবে যদি তোমরা তারপরে হাতে সময় থাকে আর শুনতে চাও, একটা ভয়ের গল্প বলতে পারি ছোট্টর ওপরে, একটা সেটাও একটা মারাত্মক ভয়ের গল্প যদিও, কিন্তু আজকে মেন জগন্নাথ দেবের জন্যই স্পেশাল ডেডিকেটেড একটা এপিসোড ওখানে করতে চলেছি। তো তোমরা যারা জগন্নাথ দেবের মহিমার গল্প শুনতে চাও তারা চটপট আমাকে জয়েন করে ফেলো শ্রেয়া সেনগুপ্তা আচার্য ব্লগস, ওটা আমার চ্যানেল। চলো লেটস গো ফর ইট।